অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্যি যে এখন মাঝে মধ্যে নিজের ভাগ্য এবং ভগবানকে ধন্যবাদ দিই যে এখন আমি আর ডাক্তারির ছাত্র নই বা এখন আমি আর জুনিয়র ডাক্তার নই। আরেকটা কথা হচ্ছে, ভাগ্যিস আমার ছেলে মেয়েগুলো ডাক্তারি পড়েনি। মানে কলেজে এসে পৌঁছানো, কলেজ ক্যাম্পাস মানে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ মাই রেসিডেন্স, মাই হোম। এবং হোম ইজ দেয়ার ওয়্যার ইউ আর প্রোটেক্টেড, যেটা এখন বলতে ভালো না লাগলেও মেডিকেল কলেজের মতো এত একটা সেফ ক্যাম্পাস, যেখানে দিন রাত ডাক্তারদের এবং ডাক্তারি ছাত্রদের কাজ করতে হয়, সেই জায়গাগুলো এখন নরকের থেকেও বেশি আনসেফ হয়ে উঠেছে। মানুষ যারা ভোট দিয়ে একটা সরকারকে ক্ষমতায় আনে, তারা তাদের যে যে বেসিক রাইটস দাবি করে তার মধ্যে স্বাস্থ্য একটা, এবং স্বাস্থ্য হচ্ছে তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের অতিথি বহুমুখী প্রতিভার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বর্ণালী ঘোষ। নমস্কার, আপনাদের অতিথি হিসেবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন ম্যাডাম? ভালো আছে। আপনি একাধারে বাচিক শিল্পী, অভিনেতা, আবার আপনি একটি গ্রুপ থিয়েটারের সঙ্গে সংযুক্ত রয়েছেন, মানে ওখানেও আপনি অভিনয় করেন। তো এতগুলো কাজ আপনি সামলান কি করে? দেখুন, আমি পেশাগতভাবে একজন চিকিৎসক, এবং চিকিৎসা পেশাটা এরকমই যে আমাকে সমাজের বিভিন্ন স্ট্রেটায় নানা ধরনের মানুষজনের সঙ্গে সম্পৃক্ত হতে হয়, তাদের জানতে হয়, বুঝতে হয়। ঠিক একইভাবে আমি একজন বাচিক শিল্পী এবং থিয়েটার আর্টিস্ট হিসেবেও আমার কাজ কিন্তু সমাজ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ কি করছে, কি ভাবছে, সেটাকে দেখা, ভাবা এবং সেই নিয়ে লোককে ভাবানো। সুতরাং খুব ন্যাচারালি মানুষকে ভালোবাসা এবং ভালো লাগা এবং বোঝার এই যে আমার ভেতরকার একটা আকাঙ্ক্ষা এবং আগ্রহ, তাতে আমার এই বাকি যে ইন্টারেস্ট গুলো তার সবটাই কিন্তু ফিট করে যায়। সুতরাং এগুলো খুব যে দূরে চলে যাচ্ছে আমার পেশা থেকে, তা কিন্তু নয়। তো এটা আপনার সমাজের সঙ্গে একাত্মবোধ মনে করেন এই কাজটা করার সময়? অ্যাবসলিউটলি। সমাজের বাচিক শিল্পীরা বা থিয়েটার আর্টিস্টরা, তারা যেভাবে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে তারা মানুষজনেরই গল্প মানুষের মাঝখানে তুলে ধরেন, তার তো অন্য কোনো প্যারালাল এই সমাজে আছে বলে আমার মনে হয় না। 2026-এ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধকতাটা কি আপনি মনে করেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বলতে গেলে আমার যেটা মনে হয় যে প্রথমেই আমার চোখে পড়ে হচ্ছে স্বাস্থ্য বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আসল উন্নতি বিধান করা সম্ভব নয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমার মনে হয়, যেহেতু আমি অনেক মানুষের সঙ্গে মিশি, মানুষকে চেনা জানা, তাদের কথা শোনা, এটা আমার একটা আলাদা প্যাশন। সেই জন্য আমার কোথাও মনে হয় যে স্বাস্থ্যক্ষেত্রে মানুষের অ্যাকচুয়াল যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রয়োজনীয়তা, তার সঙ্গে সেটা প্রতিকারের জন্য যে ব্যবস্থা করা দরকার সরকারি তরফে, তার মধ্যে একটা বিরাট ডিসকানেক্ট রয়েছে। অর্থাৎ সাযুজ্য নেই, তালমিল নেই। কারণ আমার মনে হয় কোথাও একটা, আমি যে প্রথম পয়েন্টটা বললাম যে সদিচ্ছার অভাব, সেটাই কোথাও একটা এই ডিসকানেক্ট থেকে আরো বাড়িয়ে তুলেছে, যে মানুষের প্রয়োজন এবং প্রতিকারের বিধান, এই দুটোর মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। এছাড়াও আরেকটা তৃতীয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে অযোগ্যতার উদযাপন, যেটা সত্যি কথা বলতে প্রায় সব। আপনারা যখন কেরিয়ার শুরু করেন তখন তো রাত বিরেতে আপনাকে ডিউটি করতে হতো। যদি এখন হতো, যখন একটা আরজি করার মতো ঘটনা ঘটেছে, তখন কিন্তু মানে এই অবস্থায় আপনি কি নিরাপত্তার অভাব বোধ করতেন? মানে কি মনে হতো এখন যদি আপনি ডিউটি করতে হতো রাত বিরেতে? অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্যি যে এখন মাঝে মধ্যে নিজের ভাগ্য এবং ভগবানকে ধন্যবাদ দিই যে এখন আমি আর ডাক্তারির ছাত্র নই বা এখন আমি আর জুনিয়র ডাক্তার নই। আরেকটা কথা হচ্ছে, ভাগ্যিস আমার ছেলে মেয়েগুলো ডাক্তারি পড়েনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক কথাটা। যাদের ছেলেমেয়েরা ডাক্তারি পড়েছে
তারা হয়তো আমার এই কথাটা শুনে শিউরে উঠছেন, কিন্তু ঘটনাটা এটাই সত্যি, বিশেষত আরজি করের ঘটনা এবং তারপরে আইকিউ সিটির যে ঘটনা ঘটছে মেডিকেল কলেজের মতো ক্যাম্পাসের আশেপাশে, সেটা এত দুর্ভাগ্যজনক যে এটা নিয়ে আমার মানে কি বলবো তাই আমি মাঝে মাঝে খুঁজে পাই না। আমার মনে পড়ে আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্রী ছিলাম। আমরা যখন বাইরে যেতাম কোনোভাবে কোনো রকম যদি আমরা বাজে ধরনের ঘটনা দুর্ঘটনা রাস্তায় শিকার হতাম, অল্প বিস্তর টিজিং বা কিছু, আমরা যখন কলেজের ভেতর এসে পৌঁছতাম তখন মনে হতো বাড়িতে এসে পড়েছি। মানে কলেজে এসে পৌঁছানো, কলেজ ক্যাম্পাস মানে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ মাই রেসিডেন্স, মাই হোম, এবং হোম ইজ দেয়ার ওয়্যার ইউ আর প্রোটেক্টেড। তো সেই জায়গাটা এখন এইরকম নক্কারজনক ভাবে আজ এতটা বদলে গেল যে অন ডিউটি অবস্থায় একটি জুনিয়র ডাক্তার আরজি করে এইভাবে অত্যাচারিত এবং তারপরে তাকে মৃত্যুবরণ করতে হলো। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারপরে কোনো প্রতিকার কিছু হলো না। সেই মেয়েটি, তার বাবা মা, তাদের কাছে আমার এবং আমাদের এই সমাজের লজ্জার শেষ নেই যে আজও এখনো পর্যন্ত আমরা প্রথম তো মেয়েটিকে আমরা রক্ষা করতে পারিনি, তারপরে তার মৃত্যুর কোনো প্রতিবিধান আমরা করতে পারিনি। সেজন্য আমাদের সময়ের সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে বলবো সেটা বোধহয় আমরা একটা স্বর্গে বসবাস করতাম, যেটা এখন বলতে ভালো না লাগলেও মেডিকেল কলেজের মতো এত একটা সেফ ক্যাম্পাস যেখানে দিন রাত ডাক্তারদের এবং ডাক্তারি ছাত্রদের কাজ করতে হয়, সেই জায়গাগুলো এখন নরকের থেকেও বেশি আনসেফ হয়ে উঠেছে। এবং বৃহত্তর পশ্চিমবঙ্গবাসীর সেটাতে কিন্তু কিছুই করার থাকছে না, শুধু তারা এটার একটা মানে নিরর্থক সাক্ষী হিসেবে তারা থেকে যাচ্ছেন। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। আপনি যদি তখন ওই কলেজের সুপার থাকতেন, তাহলে আপনি কি করতেন ওই অবস্থা থাকলে? এটা অসম্ভব ভালো একটা প্রশ্ন, এবং আমি আপনাকে বলি যে আমরা কিন্তু কলেজে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নানা রকম ঘাত প্রতিঘাত বা সংঘাত যে আমরা দেখিনি তা নয়। আমরা বাইরের লোকের সঙ্গে বিবাদ ঘটেছে, ছাত্ররা অত্যাচারিত হয়েছে, ছাত্ররা সংঘাতে জড়িয়ে পড়েছে, এরকম আমরাও দেখেছি। কিন্তু সেই সময় আমরা আমাদের শিক্ষকদের এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন তাদেরকে কিন্তু পরিপূর্ণ অভিভাবক হিসেবে পাশে পেয়েছি। এবার একটা কথা বলি, রাজনৈতিক পালাবদল হয়, তখনও আরেকটা রাজনৈতিক দল সরকারে ছিল। কোথাও কোথাও যে মদতপুষ্ট অফিসিয়ালরা ছিলেন না বা সেই ধরনের যা সুপারিনটেন্ডেন্ট বা সেরকম মানুষরা ছিলেন না উপরে চেয়ারে বসে, তা নয়। কিন্তু আমরা দেখেছি ছাত্ররা যখন একযোগে আন্দোলন করেছে, কোথাও একটা কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আমরা মানতে এবং মানাতে পেরেছি, এবং ছাত্র সমাজের চাপের কাছে তারা আলটিমেটলি নতি স্বীকার করেছেন, যাতে সেই সময় আমাদের কলেজগুলো আর্যকর হয়ে যায়নি। এবং এটাই আমাদের কাছে একটা মানে সেটাকে আমি গর্ব করব না আরো বেশি দুঃখের দীর্ঘশ্বাস ফেলবো আমি জানি না, যে আমাদের সেই সময়কার মেডিকেল কলেজগুলো ভাগ্যক্রমে আর্যকর ছিল না। 2026-এ ইলেকশন পশ্চিমবঙ্গের, যে সরকারই আসুক না কেন, স্বাস্থ্য আর নারীর নিরাপত্তার ক্ষেত্রে আপনার কি কি মনে হয়, মানে কি কি মনে হয় যে পরিবর্তন করা উচিত বা কি নীতি নেওয়া উচিত? প্রথম হচ্ছে সরকারকে মনে রাখতে হবে যে স্বাস্থ্য কোনো ভিক্ষার বিষয় নয়। মানুষ যারা ভোট দিয়ে একটা সরকারকে ক্ষমতায় আনে, তারা তাদের যে যে বেসিক রাইটস দাবি করে তার মধ্যে স্বাস্থ্য একটা, এবং স্বাস্থ্য হচ্ছে তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। এবং যে কোনো সরকার যে ক্ষমতায় আসবে তাকে এটা ভাবা বন্ধ করতে হবে যে তারা একটা স্বাস্থ্য ব্যবস্থায় নাগরিকদের কোনো মতে একটা ভিক্ষা দিচ্ছে। স্বাস্থ্য যে মানুষের অধিকার সেটা সেই সরকারকে স্বীকার করতে হবে। দ্বিতীয় কথা, স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি, আমি চাইবো তার পরিপূর্ণ বিনাশ ঘটুক। পরিপূর্ণ বিনাশ কথাটা হয়তো একটু ইউটোপিয়ান, কিন্তু আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে খানিকটা সরকারি এবং বেসরকারি দুদিকেই আমি বলছি যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু দুর্নীতিতে পড়ে গেছে। কোথাও একটা সদিচ্ছা বা সরকারি সদিচ্ছা না থাকলে এই দুর্নীতির পাশ থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে উদ্ধার করা সম্ভব নয়। আর তৃতীয় যেটা আমার সব সময় মনে হয়, যে মেধাবী বা মেধার অবমূল্যায়ন যদি আমরা বন্ধ না করি, আমরা কিন্তু কোনো ক্ষেত্রেই প্রপার উন্নতি বিধান করতে পারবো না।
সেই জন্য একমাত্র কর্তাভজা রাজনীতি ছাড়া যদি আমরা দেখি যে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষত যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদেরকে আমরা যদি সেই জায়গা থেকে সরিয়ে না আনতে পারি যেখানে মেধার অবমূল্যায়ন হয় এবং মিডিওক্রিটিরই একমাত্র সেলিব্রেশন হয়, তাহলে কিন্তু কোনোদিনই আমরা আমাদের ডিজায়ার্ড গোল অ্যাচিভ করতে পারবো না। সুতরাং আমার সরকারের কাছে এই তিনটে বেসিক প্রার্থনা থাকবে। আর নারী সুরক্ষার ক্ষেত্রে আমি বলবো এর পরবর্তী সরকার যদি আসে ইলেক্টেড হয়ে, সে যে সরকারই আসুক না কেন, সে যেন একথা না বলে যে আজকের পৃথিবীতে, একবিংশ শতাব্দীর পৃথিবীতে যেখানে অর্ধেক পৃথিবী নারী, সেই নারী সন্ধ্যের পর কাজ করতে বেরোবে না, এই ধরনের অদ্ভুত কথাবার্তা যেন আমাদের আর পরবর্তী সরকারের কাছ থেকে শুনতে না হয়। কাজ করা প্রতিটি মেয়ে, প্রতিটি নারী তার ব্যক্তিগত অধিকার, তার মৌলিক অধিকার, সেই অধিকারের স্বীকৃতি দিতে হবে, 24 ঘন্টা কাজের সুযোগ দিতে হবে এবং কর্মক্ষেত্রে পরিপূর্ণ সুরক্ষা বিধি যেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার কোনোভাবেই কোনো অজুহাতেই সেই এড়িয়ে গিয়ে সেই দায়িত্বটা চাপিয়ে দিতে পারে না মেয়েদের ঘাড়ে, এই বলে যে সন্ধে হয়ে গেলে তোমরা 10টার পর তোমরা আর বেরিও না। একজন ডাক্তার হিসেবে এটা আমার কাছে লজ্জাজনক যে আমার প্রশাসনিক প্রধান এই কথা বলতে পেরেছেন যে মেয়েরা সন্ধ্যের পর কেন বাইরে বেরিয়েছিল, এবং সেদিন লজ্জায় আমার গোটা দুনিয়ার কাছে, ভারতবর্ষ এবং গোটা দুনিয়ার কাছে মাথা নিচু হয়ে গেছিল। পরবর্তী সরকার যেন মেয়েদের সুরক্ষা বিধান করতে গিয়ে নিজের দায়িত্বের কথা ভুলে গিয়ে এই ধরনের পাগলামি না করে বসে। মাননীয় মুখ্যমন্ত্রী তো রাস্তায় নেমেছিলেন এবং উনি বলেছিলেন এর বিচার হবেই। তারপরে অনেক রাত জাগা হয়েছে, রাত জেগেছে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গের, এমনকি বিদেশেও তার প্রতিবাদ হয়েছে। কিন্তু এই ঘটনার পরে একজন মাত্র দোষী জেলে রয়েছে। আপনার কি মনে হয় এর কি সমস্যাটা, মানে এর শাস্তি কি পেয়েছে, আদৌ কি হয়েছে? নাটক, এর থেকে বড় নাটক তো আর হতেই পারে না যে আরজি করের আমার সেই বোনটির বা সেই মেয়েটির এইরকম একটা অপঘাত মৃত্যুর পর যে মানুষটাকে স্কেপগোট বানিয়ে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, মানে এটা নাটক ছাড়া আর কিছুই না। প্রতিকার, প্রতিবিধান, এটা যদি সত্যি করার ইচ্ছে থাকতো আমার রাজ্যের যে প্রশাসনিক প্রধান তার পক্ষে এটা কিন্তু একেবারেই ডিফিকাল্ট ছিল না। আমরা এটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি যে একটা কনসার্টেড এফার্ট থেকেছে যে এই যে অপরাধটা এটা সংঘটিত যে হয়েছে তার পিছনে এত বেশি প্রভাবশালী ব্যক্তিদের হাত ছিল। এবং শুধু এই একটা খুন নয়, এই খুনটার প্রকৃত তদন্ত হলে কেঁচো খুঁড়তে গেলে এত বেশি সাপ বেরিয়ে আসতে পারতো যে আমার মনে হয় যে আমার রাজ্যের প্রশাসনিক কর্তাদের এই তদন্তটাকে আপাতত চাপা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি এটাও আশা করবো যে কোনোভাবে যদি পরবর্তী সরকার আসে, এটা তার মৌলিক দায়িত্বের মধ্যে পড়বে সেই সরকারের, যে অন্তত এই একটা কেস যেটা নিয়ে আমাদের পুরো রাজ্যের মানে হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আমার মনে হয় এই অভয়ার ক্ষেত্রে রাস্তায় নেমে বিট করেছিল, এবং তাকে কোনোভাবে অসম্মান না করে পরবর্তী সরকারে যদি ক্ষমতায় আসে আমার মনে হয় তার উচিত যে উপযুক্ত প্রতিবিধান করে অন্তত ওর বাবা মার যে হৃদয়ে যে আগুনটা চলছে সেটাকে প্রশমিত করা হোক। পশ্চিমবঙ্গের মা বোনদের কাছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কি বার্তা আপনার? পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো, ভয় পেয়ে লুকিয়ে পড়ার সময় এটা নয়। প্রথম আপনাদের মনে রাখতে হবে যে অর্ধেক আকাশ আপনাদের, সেই আকাশে আপনারা উড়বেন কিনা সেটা আপনাদেরই ঠিক করতে হবে। কোনোভাবেই আপনারা নিজেদের অধিকার বিস্মৃত হবেন না, কোনোভাবেই ভয় পাবেন না। কারণ সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ আমাদের বারবার কথা বলে দিয়ে গেছেন যে পতাকা যার কাছে থাকে তাকে শক্তিও কিন্তু ঈশ্বর দেন সেই পতাকা বহন করার। সুতরাং সেই পতাকাটা নিয়ে নিজেদের অধিকার বুঝে নিতে আপনারা নেমে আসুন, আপনারা আকাশে উড়ান দিতে শিখুন এবং কি চাই সেটা স্পষ্টভাবে বলতে শিখুন, আদায় করে নিতে শিখুন। শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, এই তিনটে জিনিস আপনাদের মৌলিক অধিকার। কোনোভাবেই কোনো ক্ষেত্রেই এটা আপনারা বিস্মৃত হবেন না। এটা কোনো দয়ার দান না। আপনারা যখন ভোট দিতে যান আপনাদের জানতে হবে যে সরকারকে আপনারা নির্বাচিত করে আনছেন তার দায় আছে আপনাদেরকে আপনাদের পাওনা গন্ডা কড়ায় কড়ায় বুঝিয়ে দেওয়ার।
বিশেষত যে সমাজে নারী জাতিরা এগিয়ে গেছে সেই সমাজ কিন্তু ওভারঅল অগ্রগণ্যভাবে সবার উপরে নিজের স্থান করে নিয়েছে। গোটা পৃথিবীর ইতিহাস তাই বলে। আপনারা এই কথা ভুলে যাবেন না, নিজেদের অন্তর্নিহিত শক্তি সেটাকে নিয়ে আপনারা বেরিয়ে আসুন, দাবি করুন, জিতে নিন। নমস্কার, আপনারা দেখছিলেন ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমাদের অতিথি ছিলেন সেই জনপ্রিয় বহু প্রতিভার অধিকারী আমাদের বর্ণালী ঘোষ, চিকিৎসক বর্ণালী ঘোষ মাননীয়। উনি টাইম আমাদের এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর আপনাদের কাছেও আমাদের বলার যে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকে তাহলে এই পর্যন্ত।